আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আসলে আমি আবার বাসা চেঞ্জ করছি। তো আমি 4th টাইমের মতো বাসা চেঞ্জ করলাম। তো এটা হচ্ছে আমার নতুন বাসা, নতুন বাসার বেডরুম, নতুন বাসার ভিউ জানালা থেকে। তো হ্যাঁ, মোটামুটি অনেক সুন্দর। এটা হচ্ছে আমার নতুন বাসার ভিউ। নতুন বাসা থেকে বের হইলে এরকম একটা ভিউ। এই অ্যাপার্টমেন্টগুলো খুবই সুন্দরভাবে গোছানো থাকে। তো এটা নিয়ে আমার 4th টাইম বাসা চেঞ্জ করা হইলো। এখন বাজে 7:30টার মতো সকাল। তো শীত একদমই নাই, মানে হালকা পাতলা বরফ আছে আর কি রাস্তাঘাটে, বাট এটা গলতেছে। শীত একদমই নাই। কড়া রোদ ওঠা শুরু করছে 3-4 দিন ধরে। দ্যাটস মিন যে শীত নাই একদমই, সে উইন্টার চলে গেছে। আর রোদ উঠবে কিছুক্ষণ পরেই, আই গেস। এখন যেহেতু 7:30, আকাশটা একটু মেঘলা মেঘলা, বাট কিছুক্ষণ পরেই আসলে রোদ উঠবে। আমি যাচ্ছি হচ্ছে আমি লন্ড্রিতে কাপড় দিছিলাম কালকে রাতে। ওয়াশিং মেশিনে দেওয়ার পর ওই ড্রাইং রুমে দিছিলাম, বাট ওইটা আসলে আনা হয়নি। তো এখন আমি আনতে যাইতেছি। তো এই ভিডিওটা আসলে যে ফিনল্যান্ড সরকার বা মিগ্রি কেন বাংলাদেশি স্টুডেন্টদের বের করে দিতেছে, ডিপোর্টেশন লিস্টে বাংলাদেশি স্টুডেন্টরাই কেন টপে আছে, তো এটা নিয়ে ভিডিওটা আমি ডিসকাস করব ফুল ডিটেলসে। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, পুরোপুরি ভিডিওটা দেখুন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ বাংলাদেশিদের বের করে দিতেছে বাংলাদেশি স্টুডেন্টদের ফিনল্যান্ড গভর্নমেন্ট বা মিগ্রি। যাই হোক, ভিডিওটা পুরোটুক দেখুন, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আর হ্যাঁ, কাপড় নেওয়ার পরে আমি আসলে কাজে বেরোবো। তো ওইটাও দেখাবো আমি আসলে যে কীভাবে কাজে বের হই। যাই হোক, এই রাস্তাটা অনেক সুন্দর আসলে। এই যে আমার পিছনে যে 2টা রুম দেখতেছেন, এটা হচ্ছে লন্ড্রি রুম। তো চলুন দেখা যাক। তো এটা হচ্ছে ছোট্ট একটা লন্ড্রি রুম। এটা হচ্ছে লন্ড্রি। এই রুমের ভিতরে 2টা ওয়াশিং মেশিন আছে। এটা হচ্ছে সাউনা, 2টা সাউনা। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আমি কালকে রাতে দিয়ে গেছিলাম, দেখুন। এই ড্রয়িং রুমটা ছোট, আর এটার লন্ড্রিটাও ছোট, বাট আগে যেখানে ছিলাম আমি, এটা অনেক বড় ছিল। যাই হোক, আমার কাপড়গুলা সব শুকিয়ে গেছে। তো এটা এখন নেওয়া যাক। আসলে এই ভিডিওটা আমি আরও 2-3 দিন আগেই রেকর্ড করে রাখছিলাম, বাট আনফর্চুনেটলি যখন আমি আমার ফোন টু ল্যাপটপে নিতে যাই, তখন কিছু ফাইল আসলে যায় নাই, মাঝখানে কারাপ্ট হয়ে গেছিলো। তো ওই ভিডিওগুলো আসলে হয় নাই। তো আমার আবার রেকর্ড করতে হইতেছে ভিডিওটা। তো হ্যাঁ, এখন আসলে টেম্পারেচার প্লাসে চলে আসছে, +1-2 মেবি। আর মাইনাসে যাইতেছে না, দ্যাটস মিন উইন্টার গন। তো এখন বাসায় রুমে গিয়ে আসলে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর রোজা, আজকে মনে হয় 27 রোজা। তো কিছুদিন পরে ঈদ, সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তো এখন বাসায় গিয়ে আমি আমার ইফতার রেডি করব, দেন বক্সে করে নিয়ে বের হবো কাজে। এবং গাড়ির মধ্যে আসলে ইফতার করা হয়। তো যাই হোক, ভিডিওর মেইন টপিক, সেই টপিকে যাওয়া যাক। তো ইফতার রেডি করা শেষ। এটা মূলত আমার ডেইলি ইফতারের রুটিন থাকে আসলে, কারণ ওই ইফতারে ওরকম কিছু খাওয়া যায় না গাড়ির মধ্যে, যেগুলো একটু হ্যান্ডি টুকটাক খাওয়া যায় এরকম। মানে আসলে ডিমও নেই সাথে, বাট আজকে ডিম নেওয়া হয় নাই।
হোক, ইফতারের বক্স রেডি। সেটা হচ্ছে আমি গত এক সপ্তাহ আগে তেমু থেকে ভিডিও রেকর্ড করার জন্য আসলে স্ট্যান্ড, গিম্বল এগুলো আসলে অর্ডার দিই, সরি ট্রাইপড। তো এগুলো এখন আনবক্সিং করা হয় নাই, অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে আই গেস। তো চলুন আপনাদের সাথে নিয়ে এগুলো আনবক্স করা যাক। এটা হচ্ছে স্ট্যান্ড, এটা আমি তেমু থেকে অর্ডার করছি। এটা যদি রাখি, এটা হচ্ছে ট্রাইপড, ভিডিও করার জন্য আসলে এভাবে হাতে চলে। হ্যাঁ, তো স্ট্যান্ডটা আসলে খোলা যাক। তো যাই হোক, আমার একটা জিনিস মনে আছে, এটা শেয়ার করি অফ টপিক। সেটা হচ্ছে আমি ক্লাস 8-9-এ পড়তে আমরা ইউটিউব ভিডিও বানাইতাম কয়েকটা বন্ধুরা মিলা, ভাইন ভিডিও, ফানি ভিডিও, যেগুলো ওই টাইমেই ট্রেন্ডিং ছিল। তো তখন আমার মনে আছে যে আমাদের কাছে ইকুইপমেন্টস আসছিল না, গিয়ার্স আসছিল না, যেমন স্বাভাবিক স্কুল কলেজে পড়া স্টুডেন্টদের কাছে থাকবে না। আর সেই টাইমে কেনার মতো বাজেট ছিল না, এবং ফ্যামিলি থেকেও সাপোর্ট নাই, কারণ এগুলোর পিছনে কে বা টাকা দিবে, কোন ফ্যামিলি বা সাপোর্ট করবে। তো মানুষের কাছে চায় নিতে হইতো। তো হ্যাঁ, মনে আছে আমার অনেক কিছুই। এখন হ্যাঁ, আমার কাছে স্ট্যান্ড আছে, তো ক্যামেরাও আছে। তো হ্যাঁ, তো এখন আমি স্ট্যান্ডে সেট করার পরে ভিডিওর যে রিয়েল টপিক, মেইন টপিক, সেই টপিকে আলোচনা করব। তো বাই। তো গাইস, স্ট্যান্ড সেট করা হয়ে গেছে। তো আমি এখন এখানে বসে আমি ভিডিওটা করতেছি, আমার হাতে ধরে ধরে কোনো জায়গায় রাখা ভিডিও করার দরকার নাই, আলহামদুলিল্লাহ। তো এখন ভিডিওর মেইন টপিক, যেটা কিনা ফিনিশ গভর্নমেন্ট বা মিগ্রি কেন বাংলাদেশিদের ডিপোর্ট করতেছে, স্পেশালি বলতে বাংলাদেশি স্টুডেন্টদের কেন ডিপোর্ট করতেছে বা বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। তো আমি ফার্স্ট থেকেই বলি। তো প্রথমত যদি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ার বা আমাদের কালচারের উপর। ফার্স্ট অফ অল, একটা বাঙালি যখন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসে অ্যাজ এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বলবো, যখন আসে ওদের আসলে মোটিভটা কি হওয়া উচিত বা এম ইন লাইফ কি হওয়া উচিত, যে আমি একটা দেশে যাচ্ছি, সেখানে আমি প্রথমে আমার আন্ডার গ্রাজুয়েটটা কমপ্লিট করব, বা যে কোর্সটা আসুক না কেন সেই কোর্সটা আমি কমপ্লিট করব, আমার পড়াশোনা শেষ করব, আমি একটা ভালোভাবে ভালো সিজিপিএ মেনটেন করে আমার একটা ডিগ্রি নিব, সার্টিফিকেট নিব, দেন আমি ওই দেশে ওই সাবজেক্টের উপর ওই ফিল্ডে আমি জব সার্চ করব, আর না হলে অন্য কোনো দেশে আমি ট্রাই করব। এটাই তো আসলে মেইন গোল থাকা উচিত আসলে আমাদের স্টুডেন্টদের। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে বা বাংলাদেশিদের ক্ষেত্রে যারা কিনা ফিনল্যান্ডে আসে, তাদের প্রায় 80-90% মানুষেরই মেইন যে গোল সেটা থেকে ভিন্ন। সেটা হচ্ছে যে আমি ফিনল্যান্ড যাব, যেই টাকা কামাবো, পড়াশোনা সাইডে রেখে সবাই টাকা কামানো শুরু করে। আর টাকা কামানো বলতেই এখানে আসলে আপনার ওরকম না যে আপনি কোনো জব ইস্যু পেয়ে যাবেন। 80-90% যে মানুষগুলো আসে তারা সবাই হচ্ছে কোন স্কিলফুল না, ম্যাক্সিমামেরই কোন স্কিল নাই, লেস স্কিল। তারা ফিনল্যান্ড আসার পর যখন কারিকুলামের সাথে তারা ম্যাচ খাওয়াইতে পারে না নিজেদের, আর টিউশন ফির একটা বোঝা থাকে, তখন পড়াশোনা সাইডে রেখে দেয়। পড়াশোনা সাইডে রেখে ওল্টের একটা ব্যাগ বা ফুডোর একটা ব্যাগ নিয়ে সারাদিন ফুড ডেলিভারি বা এখানে সেখানে ক্যাশ জব করে, যেভাবেই হোক কিছু একটা কইরা আসলে টাকা উপার্জন করে। বাট অ্যাজ এ স্টুডেন্ট আপনি টাকা উপার্জন করেন, পার্ট টাইম জব করেন, সব ঠিক আছে, বাট আপনার মেইন যে ফোকাস পড়াশোনা, ওইটা তো আপনি ঠিক রাখতে হবে, তাই না?
বাট আমরা যারা বাঙালি আছি তারা পড়াশোনা তো ভুলেও ধারে কাছেও নাই, তারা এখানে এসে টাকা কামানোর বিজি, ব্যস্ত টাকা কামানোর জন্য। উপর দিক দিয়ে আবার ফিনিশ যে রুলস, যে রেগুলেশন, ওগুলো আমরা ভায়োলেট করি। তো যখন ফিনিশ গভর্নমেন্ট দেখে যে বাংলাদেশ থেকে এত বছর তারা এতগুলো স্টুডেন্ট নিয়ে আসছে, হঠাৎ করে সেই স্টুডেন্টগুলা ক্রেডিট কমপ্লিট করতেছে না, যে মিনিমাম রিকোয়ারমেন্ট যেখানে 60 ক্রেডিট কমপ্লিট করে এক বছরে বা 50 থেকে 55, যেটা কোনো অনেক ইজি, আপনার ফিনিশ পড়াশোনার যে কারিকুলাম ওইটার উপরে যদি আপনি 50 বা 60 ক্রেডিটটা আপনি যদি ধরেন এক বছরে, সেটা অনেক ইজি। বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনি এক সেমিস্টারে কমপ্লিট করতে পারবেন। তো ফিনিশ গভর্নমেন্ট সেটা কিনা এক বছরে আপনাকে জাস্ট 55 থেকে 60 ক্রেডিট কমপ্লিট করতে বলে আপনি যে কোর্সে আসছেন। বাট আমরা যারা আছি তারা পড়াশোনার তো ধারে কাছেও নাই, ফিনল্যান্ড নামার পরেই আমাদের টার্গেট থেকে আমরা কিভাবে টাকা কামাবো, মানে আসি স্টুডেন্ট ভিসায়, বাট মানে বিএড করে যে তারা কামলা ভিসায় আসছে। টু বি অনেস্ট, যে যেমন মিডল ইস্ট, যারা মিডল ইস্টে আছে তাদেরকে ছোট করতেছি না, বাট সৌদি, দুবাই যারা থাকে, মূলত এখানে বেশিরভাগ মানুষ ওয়ার্কিং ভিসায় যায়। তো এখানে যেমন মানুষের এম থাকে যে আমি ওয়ার্কিং ভিসায় আসছি, আমি টাকা কামাবো। বাট ফিনল্যান্ডে ভাই আপনি আসছেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, আপনার মেইন মোটিভটা কি, যে আপনি স্টাডি কমপ্লিট করা। এখানে আপনি আসেন নাই যে আপনি আইসে বস্তা বস্তা টাকা কামাবেন। তাহলে আপনি ওয়ার্কিং ভিসায় আসেন, লেবার ভিসায় আসেন, অনেক ভিসার ক্রাইটেরিয়া আছে, ওগুলোতে আসেন। স্টুডেন্ট ভিসায় কেন আসতেছেন? তো আপনারা কি মনে করেন যে আপনারা এখানে আসবেন, আসার পর আপনারা পড়াশোনা কমপ্লিট করবেন না, এক বছরের মতো 5-10 ক্রেডিট কমপ্লিট করবেন, ধুমায় কাজ করবেন, ধুমায় ইনকাম করবেন? এগুলা কি ফিনিশ গভর্নমেন্ট কি আপনারা জানবে না? বা আপনার কি এগুলা কি তারা নোটিস করে না? তারা আপনার চেয়ে অনেক অনেক বেশি স্মার্ট। তাদেরকে যদি আপনারা বলদ ভাবেন, তাহলে আমার আর আপনার ফল্ট। কারণ আমরা এই ছলচতুরি কতদিন করব? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারা কিন্তু সব বুঝে। তো এই 1, 2, 3 বছর করার পর আর পার পাবো না। হয়তোবা আমাদের বাংলাদেশে ব্যাক করতে হবে, আমরা ডিপোর্টেশন মিল খেয়ে বসে থাকবো, আর নাইলে অন্য কোনো দেশে ইলিগাল ভাবে যাইতে হইতে পারে। তো এটাই হচ্ছে, হ্যাঁ, এটাই হইতেছে আমার জানার মতে। 3-4 জন ডিপোর্ট খাইছে অলরেডি। মেইন রিজন গুলো এইগুলাই, যে তার স্টুডেন্ট ভিসা আইসা কাজকর্ম করতেছে, পড়াশোনা করতেছে না, ভার্সিটির আশেপাশেও যায় না কোনোদিন, ক্রেডিট কমপ্লিট হইতেছে না। আহ, আর আরেকটা কথা, অনেকে মনে করে যে আমি যদি ক্রেডিট কমপ্লিট না করি, বাট আমি টিউশন ফি দিতে থাকি। ধরেন আপনার এক বছরে 60 মিনিমাম রিকোয়ারমেন্ট ক্রেডিট, আপনি এখানে 10 বা 15 করলেন, প্লাস আপনার পরের বছর যে টিউশন ফি ওইটা দিয়ে দিলেন। আপনি ভাবতেছেন যে আমি টিউশন ফি দিয়ে দিছি, তাহলে আমার মেগ্রি কি বলবে? কারণ তাদের তো লাভ হইতেছে, আমি ক্রেডিট কমপ্লিট না করি, আমি পড়াশোনা দীর্ঘায়িত করতেছি, তাদের টিউশন ফি দিতেছি, তো সমস্যা কি? বাট ভাই, আপনি লিটারেলি আপনি ভাইবেন না যে আপনি পার পায়া যাবেন। এখন আরো বেশি সিচুয়েশন ক্রিটিক্যাল হইতেছে। আপনি যদি পরের বছরে টিউশন ফি পেমেন্টও করে দেন, বাট তারপরে আপনি ফিনিশ করবেন, আপনাকে আটকাবে যে তুমি এত টাকা কোথায় পাইলা, তোমার সোর্স অফ ফান্ড কি, তুমি ক্রেডিট কমপ্লিট করো নাই, তাহলে তুমি কেমনে এই টাকাগুলা পাইলা বা আনলা? খুব ইজি। আপনি যে মনে করেন আপনি ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবেন, এগুলো কিছুই না। তারা আপনার এক ক্লিক করে আপনার পুরো বায়োডাটা বের করে ফেলতে পারবে। তো এগুলা হচ্ছে মেইন রিজন ডিপোর্টেশনের জন্য, যে আপনারা কাজ করতেছেন ধুমায়া, ক্রেডিট কমপ্লিট হতেছে না, প্লাস টেফারের উপরে টেফার নিতেছেন। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, যে বাঙালিরা যারা আসে, আসার পর কাজকর্ম করে, পড়াশোনা তো ধারে কাছেও নাই, ক্রেডিট কমপ্লিট তো দূরের কথা, স্কিল তো দূরের কথা, আইসাই ধুমায়া ওল্টের ব্যাগ কাঁধে নেওয়া কাজকর্ম শুরু করে। তো করেন ভাই, আপনি ওল্ড করেন, ফুডোরা করেন, ডেলিভারি করেন, অড জব করেন, যা ইচ্ছা তাই করেন, ধুমায় করেন, কিন্তু পাশাপাশি আপনার যে পড়াশোনাটা এটা মেনটেন করেন, ন্যূনতম ক্রেডিটগুলো কমপ্লিট করেন, ওয়ার্ক লাইফ এবং স্টাডি লাইফ ব্যালেন্স করে চলেন, যেটা কিনা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা যদি এভাবে যদি আপনারা সব কিছু মেনটেন করেন, তাহলে তাদের ক্ষেত্রে বাংলাদেশিদের নিয়ে যে চিন্তা, যে ইমপ্রেশন, ওইটা আরও এনরিচ হবে। তাহলে আরও বেশি বেশি ভিসা দিবে, আরও সহজ করে প্রসেস। বাট বর্তমানে আমি যদি 2025 ক্যালেন্ডার ইয়ারের যদি লিস্ট দেখাই আপনাদের, হয়তো আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর পরে। সর্বোচ্চ ডিপোর্টেশন খাওয়া দেশ হচ্ছে বাংলাদেশ, ফিনল্যান্ড থেকে। প্রথমেই বাংলাদেশ, পরে ইন্ডিয়া, তো সর্বোচ্চ বাংলাদেশ। তো এটা যখন নিউজ পেপারে, টেলিভিশনে বা পাবলিকলি অ্যানাউন্স হয়,
তখন ফিনিশটা দেখতেছে না যে বাংলাদেশিরা ডিপোর্ট খাইতেছে, তো তারা বুঝতেছে না যে এই রিজনে ডিপোর্ট খাইতেছে। তো আমাদের যে ইমপ্রেশন ফিনল্যান্ডে, তা সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইতেছে আপনারা চিন্তা করেন। তো আর আরেকটা কথা যে আপনারা ডেফার নেওয়ার চিন্তা ভাবনা করেন না, বর্তমানে ডেফার নেওয়া খুবই রিস্কি। আপনারা যদি পড়াশোনা এক সেমিস্টারে 50, 60, 70 ক্রেডিট কমপ্লিট করে ফেলতে পারেন, এক বছরে যদি 120 ক্রেডিট এরকম আশেপাশে 80, 90, মানে আপনি ক্রেডিট ন্যূনতম ক্রেডিট কমপ্লিট করতেছেন বা এর চেয়ে বেশি করতেছেন, তারপর আপনারা ডেফার নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। তারপরও রিস্কি, কেউ ডেফার নেওয়ার চিন্তা ভাবনা করেন না। খুব তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করেন। পড়াশোনা শেষ করতে এরকম না রকেট সায়েন্স ফিনল্যান্ডে। তো আপনারা জাস্ট পড়াশোনাটা শেষ করেন, 4 বছরের যে কোর্সগুলো সেগুলো ট্রাই করেন 2 বছর শেষ করার, 2.5 বছর শেষ করার। আর ক্রেডিট কমপ্লিট করেও তো আপনি স্কলারশিপ পাইতেছিনি। অনেক ভার্সিটি আছে যেটা কিনা 80% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। আর 50% তো মানে 50% তো মানে ম্যাক্সিমাম ভার্সিটি প্রোভাইড করবে ক্রেডিট কমপ্লিট করলে, যেটা খুবই ইজি। তো আর যে টিউশন ফিস, হ্যাঁ এটা সত্য যে জব ক্রাইসিস অনেক, টিউশন ফি উঠানোটা একটু টাফ। তো ট্রাই করেন যদি 50-60% টিউশন ফি উঠতে পারে, বাকিগুলা কোনো মতে ফ্যামিলি থেকে ব্যাকআপ নেন, নিয়ে আপনারা টিউশন ফি পেমেন্ট করেন। বাট ডেফার নেওয়ার চিন্তা ভাবনা না করাই বেটার। আর এটা বলতে পারি, যদি আপনারা এখানে পড়াশোনা শেষ করেন, মোটামুটি স্কিল আয়ত্ত করতে পারেন, পড়াশোনা শেষ করেন, একটা সার্টিফিকেট থাকে, সিজিপিএ মেনটেন করতে পারেন, দেন কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনার যদি সেই সার্টিফিকেটের নলেজ থাকে, স্কিল থাকে, তাহলে আপনার মতো ভালো ফিউচার অন্য কোনো দেশ দিতে পারবে না। মানে আপনাকে এত ভালো ফিউচার অন্য কোনো দেশ দিতে পারবে না যতদিন আপনার ফিনল্যান্ড আপনাকে দিতে পারবে। তো শুধু আপনার সাময়িক কিছু টাকার জন্য আপনারা ফিউচারটা এভাবে নষ্ট করেন না। আর আপনি যদি একবার ডিপোর্ট খায়া যান, সেই ডিপোর্টের রেট মার্ক আপনারা পুরো সেনজেন বা ইউরোপের যতগুলো কান্ট্রি আছে 20, 25, 28টা কান্ট্রি, সবগুলাতেই আপনার শো করবে যে আপনি ফিনল্যান্ড থেকে ডিপোর্ট খাইছেন। তো সেগুলা কান্ট্রি তো আপনি এন্ট্রি করতে পারবেন না। করতে পারলে অনেক প্রবলেম হবে, ইলিগালি অনেক দিন থাকতে হতে পারে। তো এটা অনেক রিস্কি। তো বাঙালিরা আপনারা সবাইকে বলতেছি, আপনারা পড়াশোনার মোটিভে আসতেছেন, পড়াশোনাটা অ্যাটলিস্ট কন্টিনিউ করেন, সব কিছু ব্যালেন্স করে চলার ট্রাই করেন। তো যদি এভাবে আসতে পারেন তাহলে ওয়েলকাম টু ফিনল্যান্ড, নাহলে আসলে ফিনল্যান্ড আসার দরকার নাই। আপনারা অন্য কোনো মিডল ইস্ট কান্ট্রিতে যান অ্যাজ এ ওয়ার্কিং ভিসায়, অনেক টাকা কামাইতে পারবেন। তো হয়তো বা এই ভিডিওতে আমি অনেকগুলো রাফ কথাবার্তা বলতেছি, একটু এগ্রেসিভলি কথাবার্তা বলতেছি, বাট যেটা সত্য এটাই। আসলে যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট বর্তমানে বাঙালি কমিউনিটিদের জন্য যারা এরকম করতেছে, তো তাদের জন্য যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তাদের ডিফিকাল্টি ফেস করতে হইতেছে। এবং ইন ফিউচার যারা আসবে অ্যাজ ইজ অ্যাকচুয়াল স্টুডেন্ট পড়াশোনার পারপাসে, তাদের জন্য ভিসা রিকোয়ারমেন্ট আরও কঠিন হবে। এখন এখানে আসার পর যতগুলো রুলস রেগুলেশন ছিল সহজ হবে, ওগুলো আরও বেশি ডিফিকাল্ট হবে। তো এগুলো বাদ দেন, আর পড়াশোনার নিয়তে আসেন ফিনল্যান্ড, পড়াশোনা শেষ করেন, একটা ভালো ফিউচার অ্যাচিভ করেন, লাইফ খুব সুন্দর হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি হয়তো বা বুঝাইতে পারছি কেন ফিনিশ গভর্নমেন্ট বা মেগ্রি আমাদের ডিপোর্ট করতেছে। তো এটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সামনে ঈদ, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজে আপনারা জয়েন হইতে পারেন, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা লাইক দেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়াই দেন যে আসলে মেন রিজনগুলো কি, ফিনল্যান্ড আসার পর কী করা যাবে না, পড়াশোনার নিয়তে আসতে হবে। তো হ্যাঁ, ভিডিওটি ইম্পর্ট্যান্ট। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।